নিমাই এবং আমি ৫ বছর আগে বিয়ে করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো সন্তান হয়নি। তবুও নিমাই আমাকে ভালোবাসে। আমি বন্ধ্যা, কিন্তু আমি নিমাইকে মিথ্যা বলেছি যে মহিলা ডাক্তার বলেছে আমাদের খুব তাড়াতাড়ি সন্তান হবে। নিমাইও আমার কথা বিশ্বাস করে নেয়, কিন্তু এখন আর মিথ্যা বলতে পারছি না। মিথ্যা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তাই ভাবলাম ওকে পুরো সত্যিটা বলা উচিত। আমি ওকে আর ধোঁকা দিতে চাইছি না। স্বামীকে সত্যিটা বলার আগে আমি একবার আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, এখন আমার কি করা উচিত? মা বলছিলেন যে তুই এক কাজ কর, তুই তোর স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করিয়ে দে। তাহলে তোর স্বামী তোর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবে এবং কখনো তোকে ছেড়ে দেওয়ার কথা ভাববে না। মা যা বলল তা শুনে আমার খুব খারাপ লাগলো এবং দুঃখও পেয়েছি। মনে হলো মা আমার প্রতি শত্রুতা করছে, কেননা আমি তাদের অনেক অপমান করেছি। আমি রেগে গিয়ে বললাম, মা, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। এই বলে রাগ করে ফোন কেটে দিলাম। সন্ধ্যায় নিমাই বাসায় ফিরলে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার পিয়ালি, রুম এত অন্ধকার কেন? আমি বললাম, বিধাতা আমার ভাগ্যে যে অন্ধকার লিখে দিয়েছে, সেই অন্ধকার আমি দূর করব কিভাবে? আমি তো শেষ হয়ে গেছি। নিমাই বলল, তুমি পাগল হয়ে যাওনি তো? কেন এমন কথা বলছো? আমি তোমার স্বামী, তোমার পাশে আছি। ঈশ্বরের দেওয়া সব কিছু আমাদের আছে। তারপরেও তোমার কি হয়েছে? আমি তখন নিমাইকে সব বললাম, যে আমি একটা বাজা, আর আমি কখনোই মা হতে পারবো না। আজ আমি ডাক্তারের কাছে চেকআপের জন্য গেলে তিনি বললেন তুমি বাজা, আর তুমি কখনো মা হতে পারবে না। আমার কথা শুনে নিমাইয়ের মুখ বিষণ্ণতায় ফুটে উঠল, কিন্তু সে আমার হাত ধরে বলল, কোনো সমস্যা নেই পিয়ালি, তুমি আমার জন্য যথেষ্ট। আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। নিমাই আমাকে সান্ত্বনা দেওয়ার পর আমার মুড ঠিক হলো। কিন্তু একদিন প্রতিবেশী এক মহিলা আমাদের বাড়িতে এসেছিলেন। আমার শাশুড়ি তাকে একটি ভালো মেয়ে খুঁজতে বলেছিলেন, কারণ আমি আমার ছেলের দ্বিতীয়বার বিয়ে দিতে চাই। আমার শাশুড়ি বললেন। প্রতিবেশিনী জিজ্ঞেস করলেন, তোমার প্রথম বৌমা কি হয়েছে যে তুমি ছেলেকে দ্বিতীয়বার বিয়ে দিতে চাও? তখন আমার শাশুড়ি বললেন, সে তো বাজা, এখন আমাদের তো বংশ রক্ষা করতে হবে, তাই আমাকে আমার ছেলের দ্বিতীয়বার বিয়ে দিতে হবে। এই সব কথা শুনে আমি কাঁপতে লাগলাম। নিমাই বাড়ি ফিরে এলে কেঁদে কেঁদে পুরো ঘটনাটা খুলে বললাম। নিমাই আমার হাত ধরে আমাকে ঘরে নিয়ে গেল। রুমে এসে আমাকে মায়ের সামনে দাঁড় করিয়ে বলল, মা, পিয়ালিকে ছাড়া আর কোনো মেয়ের কথা আমি ভাবতেও পারিনি। আমি আমার সন্তানের চেয়েও আমার স্ত্রীকে বেশি ভালোবাসি। তাই আজকের পর আমার দ্বিতীয় বিয়ের কথা আলোচনা করবে না। আমার শাশুড়ি রাগে ঝাঁকুনি দিয়ে বললেন, আমি এমন পুরুষ দেখিনি যে তার বাজা বউকে নিয়ে এত অহংকার করে। নিমাইয়ের কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম যে আমি এমন একজন ভালো স্বামী পেয়েছি। আমি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে নিমাইয়ের ভালোবাসা যেন আমার জন্য এভাবেই রাখেন। রাতে নিমাইয়ের জন্য চা বানানোর কথা ভেবে রান্নাঘরে আসলাম। শাশুড়ির ঘর থেকে একটা আওয়াজ ভেসে এসেছিল। আমার নাম শুনে আমি চমকে উঠলাম আর লক্ষ্য করলাম যে তিনি ফোনে তার মেয়েকে বলছেন, চিন্তা করিস না, আমি যেভাবেই হোক পিয়ালিকে ডিভোর্স দেওয়াবো আর নিমাইকে আবার বিয়ে দেব। তুই ওর জন্য ভালো মেয়ে খুঁজতে শুরু কর। এসব শুনে আমার মন ভারী হয়ে গেল। তাই চা না বানিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। এখন আমার মায়ের কথা মনে পড়ছিল, কিন্তু আগের বার তিনি আমাকে যে পরামর্শ দিয়েছিলেন তা আমার পছন্দ হয়নি। তিনিও আমার শাশুড়ির মতো আমার স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করাতে চেয়েছিলেন। আমার অনিচ্ছা সত্ত্বেও ফোন করলাম আর আমি কাঁদতে লাগলাম। মা বললেন, পিয়ালি মা, আমাকে ভুলে গিয়েছিলি? আমার সাথে কথা বলতে চাস না? মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি জানতাম না মা আমার জন্য আকুল হয়ে থাকবে। আমি বললাম, মা, আমার জীবন তো আগেই খুব ভালো ছিল, কিন্তু যখন থেকে আমি জানলাম যে আমি বাজা, তখন থেকে সারাক্ষণ আমার মাথায় যেন তলোয়ার ঝুলে আছে। আমার শাশুড়ি তার ছেলের জন্য প্রতিবেশীকে মেয়ে খুঁজতে বলে, তো কখনো আবার তার মেয়েকে বলে যে এবার সে তার ছেলের জন্য বউ নিজের পছন্দ মতো নিয়ে আসবে। নিমাই খুব ভালো, ও আমার জন্য ওর মায়ের সাথে ঝগড়া করে, কিন্তু এভাবে কতদিন আমাকে তার হৃদয়ে রানী করে রাখবে? একদিন না একদিন সে অনুভব করবে যে তারও একটি সন্তান থাকা উচিত।
এবং সেজন্য তার দ্বিতীয় বিয়ে করা উচিত। মা বলল, এই সময় তোর কি অবস্থা আমি তা বুঝতে পারছি। তাই সেদিন তোকে বলেছিলাম যে নিমাইকে দ্বিতীয়বার বিয়েটা তুই নিজেই দিয়ে দে। সে তার কোটি টাকার সম্পত্তি এভাবে রেখে যাবে না। এটা স্পষ্ট যে তার একজন উত্তরাধিকারী লাগবে। আজ না হলে কাল সে তো অবশ্যই দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবতে শুরু করবে। তোর স্বামী যদি তার পছন্দের মেয়েকে বিয়ে করে তাহলে ভাব তোর কি হবে। তুই যদি আমার কথা মানিস, ওকে দরিদ্র বাড়ির মেয়ের সাথে বিয়ে দে, তাহলে সে তোর অনুগত থাকবে এবং তোর কাছে ঋণীও থাকবে এবং কখনো তোর জায়গা নেওয়ার চেষ্টা করবে না। যদিও সে সন্তানের জন্ম দেয়, তাহলে তুইও মা হওয়ার সমান সুযোগ পাবি। মায়ের কথা শুনে আমার মনে হলো যে তিনি ঠিকই বলছেন। আমি বললাম, মা, তোমার চোখে এমন মেয়ে থাকলে আমাকে বলো। আমি বুঝেছিলাম যে নিমাইকে দ্বিতীয়বার বিয়ে না দিলে আমার এ বাড়িতে টিকে থাকা সম্ভব না। যদিও এই ব্যাপারটা আমার হৃদয়ে পাথরের মতো ভারী হয়ে যাচ্ছিল যে আমি আমার স্বামীকে নিজের হাতে বিয়ে করাচ্ছি, কিন্তু এটা করতে আমি বাধ্য ছিলাম এবং নিমাইয়ের প্রতি আমার বিশ্বাস ছিল যে তার ভালোবাসা আমার জন্য কোনোদিনও কম হবে না। আর তাই আমি আমার ফ্যামিলির কাছ থেকে গোপনে নিমাইয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করি। আমি গ্রামের চৌধুরী ও মেম্বারের একমাত্র মেয়ে। আমার বাবা মা এবং ভাইয়েরা আমাকে খুব ভালোবাসতো। আমার জীবন খুব সুন্দর ছিল, শুধু একটা জিনিসে অসুখী ছিলাম, আর তা হলো আমার সম্বন্ধ আমার বাবা মা আমার ছোটবেলায় ঠিক করে রেখেছিলেন এবং যে ছেলের সাথে আমার সম্বন্ধ ঠিক করে রেখেছিলেন তার নাম সুবীর। সে কোনোদিনও স্কুলে মুখও দেখেনি। যদিও আমি কলেজ পাশ করেছি, আমাদের গ্রামে একটা মেয়ে কলেজ পাশ করলে সেটা একটা বড় ব্যাপার বলে মনে করা হতো। আর সুবীর খুব অদ্ভুত মানুষ ছিল। আমার ভাইয়েরাও লেখাপড়া করেনি, কিন্তু তারপরও তারা ভালো ছিল। তারা লোকের সাথে কথা বলতে জানতো। মা আমার ভাইদের খুব ভালোভাবে লালন পালন করেছিলেন, কিন্তু সুবীরকে ভালো মন্দের শিষ্টাচারও কেউ শেখায়নি মনে হতো। ওর এই সব কাজের জন্য আমি ওকে ঘৃণা করতে শুরু করি। সুবীরের একটা জিনিস আমার খুব খারাপ লাগতো, তা হলো গ্রামের অন্য সব মেয়েদের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও ও আমাকে ভালোবাসার দাবি করত। পিয়ালির জায়গায় আমাকে রাধা বলে ডাকতো আর বলতো, রাধা, তোমাকে ছাড়া আমি মরে যাব। আর আমি সুবীরকে বলতাম, গ্রামের সব মেয়েই তো তোমার জন্য আছে, তাহলে তুমি আমার পেছনে কেন? তখন ও বলতো যে কৃষ্ণ শুধু রাধার, বাকি সবাই তো সখী। একবার সুবীর গ্রামের মেলা থেকে আমার জন্য কাচের চুড়ি এনেছিল। সুবীরে এইসব লোফার ব্যবহার দেখে আমি রেগে যেতাম। সুবীরে আনা চুড়ি আমি পায়ের নিচে ফেলে ভেঙে দিয়েছিলাম। তখন আমি প্রথমবার সুবীরের চোখে জল দেখেছিলাম এবং তার চোখে জল দেখায় আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম। কিন্তু সুবীর এতটাই খারাপ ছিল যে পরের দিন অন্য একটা মেয়ের সাথে ঘুরতে আমি নিজের চোখে দেখলাম। আর ওর জন্য আমার মনের মধ্যে যে সামান্য সহানুভূতি জেগেছিল তাও উধাও হয়ে গেছিল। আমি এ বিষয়ে মা বাবার সাথে কথা বললে বলতেন, ঠিক আছে, সুবীর এখনো শিশু, সে নিজেকে শুধরে নেবে। যাই হোক, কয়েক বছর আগে আমার বড় ভাই গ্রামে হাসপাতাল তৈরি আবেদন করেছিলেন। সেই দিন গ্রামে একটি দল আসে জমি ইত্যাদি পরীক্ষা করতে এবং তারপর একটা খুব বড় হাসপাতালে ভিত্তি স্থাপন করা হয়। তারা সবাই আমাদের বাগান বাড়িতেই থাকতেন। কিছুদিন পর দলটি ফিরে গেল, কিন্তু একজন থেকে গেল। তার নাম নিমাই। তার এই গ্রামের আবহাওয়া খুব পছন্দ ছিল, তাই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে কয়েকদিনের জন্য এখানে থাকার সিদ্ধান্ত নেয়। একদিন বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আমার চোখ নিমাইয়ের দিকে পড়ল। প্রথম দেখাতেই আমি নিমাইকে পছন্দ করে ফেলেছিলাম। নিমাইয়ের চোখ স্পষ্ট বলে দিচ্ছিল যে সেও আমাকে পছন্দ করে। পরের বার যখন আমি নিজেই নিমাইয়ের সাথে দেখা করতে গেলাম, সে আমাকে দেখে খুশি হয়ে বলল, আমিও তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সে আমাকে তার মোবাইল নাম্বার দিল। আমি তাকে আমার মায়ের ফোন থেকে কল করতাম এবং আমাদের মধ্যে ভালোবাসার ফুল ফুটতে শুরু করে দিয়েছে। সে বলতে লাগলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমি তাকে আমার বাগদত্তা সুবীরের কথা বললাম। আমার কথা শুনে সে বলল এবং অবাকও হলো। সে বলল, ও খুব অদ্ভুত একটা লোক। আমি তো তার সাথে 2 মিনিটও কথা বলতে পারি না। তাহলে তুমি তার সাথে সারা জীবন কাটাবে কিভাবে? আমি নিমাইকে বললাম, তুমি সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে আসো। হয়তো আমার বাবা মা
মতামত বোধ করে রাজি হয়ে যেতে পারে। নিমাই শহরে ফিরে গেল এবং 1 সপ্তাহ পরে তার বোন এবং তার মায়ের সাথে ফিরে এলো। তারা আমার বাড়িতে সম্বন্ধের জন্য জিজ্ঞাসা করলো, কিন্তু আমার বাবা রাজি হলেন না। আমি সারাক্ষণ কান্নাকাটি করতে থাকলাম। আমার মা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। একদিন আমি আমার বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিই। আমি তাকে বললাম যে আমি সুবীরকে বিয়ে করতে পারবো না। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, মা, আমি সুবীরের মাকে কথা দিয়েছি, আর তিনি এই পৃথিবীতে এখন নেই। সুবীরের স্বর্গীয় মায়ের কাছে করা প্রতিশ্রুতি আমি এভাবে ভাঙতে পারবো না। বাবার কথা শুনে দুঃখে আমার চোখে জলে ভরে গেল। বাবা বলতে লাগলেন, সমস্যা নেই, সময়ের সাথে সাথে সুবীর ভালো হয়ে যাবে। একজন নারী যদি ভালো এবং অনুগত হয়, তাহলে একটা পাথরের ছেলেও ভালো হতে পারে। বাবা এই বলে বেরিয়ে চলে গেলেন। আমি নিমাইয়ের সাথে দেখা করে খুব কান্না করছিলাম। সে বলতে লাগলো, চিন্তা করো না, আমি তোমাকে এভাবে নষ্ট হতে দেব না। আমি তোমাকে নিতে এসেছি। তারপর আমি নিমাইয়ের সাথে শহরে পালিয়ে যাই। জানতাম বাবার সম্মান নষ্ট হবে, কিন্তু আমি অসহায়। আমি নিমাইকে হারাতে চাইনি। তাই নিমাই আমাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে এসেছিলেন। কিন্তু নিমাইয়ের মা যখন জানতে পারলেন যে নিমাই আমাকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসেছে, তখন তিনি বলতে শুরু করেন, বাবা, তুই গ্রামের চৌধুরীদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমার ভয় হচ্ছে তারা তোমার ক্ষতি করতে পারে। নিমাইও একজন কোটিপতি বাবার ছেলে, কিন্তু আমার শাশুড়ি একটু সেকেলে ছিলেন। বাড়ি থেকে পালিয়ে আসা মেয়েকে তিনি পুত্রবধূ হিসেবে মেনে নিতে চাননি। তিনি আমার আর নিমাইয়ের মধ্যে ফাটল সৃষ্টির জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু নিমাই প্রমাণ করল, জীবনে প্রতিটি মোড়ে সে আমার সাথে থাকবে। এটাও ভগবানের কৃপা যে আমার বাবা ভাইয়েরা আমার পিছন নেয়নি, না হলে আমার জীবন নরকে পরিণত হতো। নরক তো এখনো হয়ে আছে। আমি জানতাম যে আমি একজন বাজা এবং সন্তানের জন্ম দিতে পারবো না। আমি ভাবছিলাম যে আমার সাথে এই সব ঘটছে আমার বাবা মায়ের অভিশাপে। এখন আমি আমার স্বামীকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আমার শাশুড়ির জেদের কারণে আমি আমার জীবন নষ্ট হতে দিতে চাইনি। তাই গোপনে এলাকার এক মহিলাকে কিছু টাকার বিনিময়ে যোগাযোগ করে কোনো গরিব অসহায় মেয়ের সম্বন্ধ নিয়ে আসতে বলি, আর কেউ যেন এই কথা জানতে না পারে। মহিলাটি আমাকে খুব গোপনে তার বাড়িতে ডেকে একটা মেয়ের ছবি আমার সামনে রেখেছিল। আমি তার সৌন্দর্যে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। মহিলাটি বলতে শুরু করে যে এই মেয়েটি অনাথ এবং তার কাকার সাথেই থাকে। তার কাকা যত তাড়াতাড়ি সম্ভব তার বিদায় দিতে চান। মেয়েটির ছবি দেখে মাসিমাকে বললাম, আমি কখনোই এই মেয়ের সাথে আমার স্বামীর বিয়ে দেব না। এর সৌন্দর্য দেখে আমার স্বামী এর প্রেমে পাগল হয়ে যাবে। মহিলাটি বললেন, এই সম্পর্কটা খুব ভালো, একে হাতছাড়া করো না। এ খুব সাধারণ মেয়ে, এ সহজেই তোমার বশ্যতা স্বীকার করবে। আমার ভালো লাগেনি, কিন্তু আমি রিতার সাথে সম্পর্ক মেনে নিয়েছিলাম। ছবি নিয়ে বাসায় পৌঁছাতেই খুব অদ্ভুত একটা দৃশ্য দেখতে পেলাম। আমার স্বামী সোফায় বসেছিল, আর আমার শাশুড়ি ও ননদ তার সামনে বসেছিল। আমার ননদ বলল, ভাই, তুই কেন একটা বাজে মেয়ের সাথে তোমার জীবন কাটাতে চাও? আমি আর মা তোমার জন্য খুব ভালো একটা মেয়ে পেয়েছি, তুমি তাকে বিয়ে করো। যার উত্তরে নিমাই বলল, তোমরা দুজনে এখন চুপ করো। আমি নিজের পছন্দে বিয়ে করে এত বড় অপরাধ করিনি যে তোমরা সব সময় আমাকে খোঁটা দিতে থাকবে। আমি তোমাদের বলেছি যে পিয়ালি ছাড়া আমি কাউকে মেনে নেব না। ও আমার স্ত্রী, আর আমার মৃত্যু পর্যন্ত স্ত্রী থাকবে। শাশুড়ি আর ননদের কথা আমার হৃদয়ে বিঁধে গিয়েছিল। মায়ের কথা শুনে আমি সাহস পেয়েছিলাম। আমি তাদের কিছু না বলে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর নিমাইও আমার পিছনে আসতে লাগলো। তুমি মা ও বোনের কথায় ব্যথা পেও না। আমি বললাম, নিমাই, সত্যি তো তোমার আবার দ্বিতীয় বিয়ে করতে হবে, কেননা আমাদের একজন বংশধর দরকার। এই কথাটা আমি নিমাইকে বললে নিমাই খুব রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি সেখানে বসে কাঁদতে থাকলাম। সত্যি তো এটাই, আমিও কোনো সন্তান চাইনি। আমি তো এই সব করছিলাম নিমাইকে হারানোর ভয়ে। বেশ কিছুদিন নিমাই আমার উপর রাগ করেছিল, কিন্তু আমি কেঁদে কেঁদে তাকে দ্বিতীয়বার বিয়ের জন্য রাজি করেছিলাম। আমি খুশি ছিলাম না, কিন্তু রিতাকে আমার বন্ধু বানিয়ে নিয়েছিলাম। যেদিন রিতা আমার সতীন হয়ে আমাদের বাড়িতে এসেছিল,
সেদিন আমার শাশুড়ি বাড়িতে খুব তোলপাড় করছিলেন। তিনি নিমাইয়ের সাথে ঝগড়াও করেছিলেন যে অন্তত তার পছন্দের মেয়ের সাথে ও দ্বিতীয় বিয়ে করা উচিত ছিল। শাশুড়িকে এভাবে জ্বলতে দেখে আমার স্বস্তি বোধ করা উচিত ছিল, কিন্তু আমি সারা রাত কেঁদে কেঁদে কাটাচ্ছিলাম। এই ভাবনায় আমার মনকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট যে যার চোখে শুধু আমার জন্য ভালোবাসা ছিল, আজকে সে অন্য কারো দিকে তাকিয়ে হাসবে। আজ অন্য কেউ তার কোলে ঘুমাবে, যার কোলে আমি ঘুমিয়েছিলাম। এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছিলাম না। সারা রাত বিছানায় ছটফট করে কেটে গেল। সকালে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে এলাম, কারণ আমি নিমাইয়ের সাথে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেদিনও দুপুর 12টাও রুম থেকে বের হয়নি। আমি আমার সতীনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু রীতা বলল নিমাই ঘুমাচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি ওকে জাগাওনি? তখন রীতা কাঁদতে কাঁদতে বলল, নিমাই আমাকে বলেছে যে ও শুধু তোমার জেদের কারণে এই বিয়ে করেছে, আর আমি যেন তার উপর কোনো অধিকার ফলাতে না যাই, নইলে সে ডিভোর্স দিয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমি ক্ষমা চাইছি, ওকে জাগানোর সাহস আমার নেই। যদি সে আমাকে তাড়িয়ে দেয় তাহলে আমি কোথায় যাব? আমি আমার কাকিমার বাড়িতে যাওয়ার কথা ভাবতেও পারছি না। আমার কাকিমা আমার উপর অনেক অত্যাচার করেছে। মাসিমা সত্যি খুব অসহায় মেয়েকে আমাকে খুঁজে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম নিমাই আমার উপর রাগ করে আছে, মেজাজ ঠিক হলে ঠিকই রুম থেকে বেরিয়ে আসবে, কিন্তু এটা আমার ভুল ছিল। আজ বিয়ে 3য় দিন, কিন্তু সে এখনও রুম থেকে বের হয়নি। কিন্তু আমার মনে অদ্ভুত অদ্ভুত ভাবনা আসতে লাগলো। তাই একদিন যখন রীতা রান্নাঘরে ব্যস্ত, আমি রুমে চলে গেলাম। নিমাই তার মোবাইলে ব্যস্ত ছিল। পায়ের আওয়াজ শুনে সে বলল, আমার ডার্লিং রীতা, তুমি এসেছো? কথাগুলো আমার বুকে হাতুড়ির মতো আঘাত করলো। আমি উল্টো পায়ে সেখান থেকে ফিরে এলাম। মাত্র 3 দিনে রীতা নিমাইকে নিজের করে নিয়েছে। আমার চোখ থেকে জল ঝরতে শুরু করে। আমার হৃদয় খুব আকুল হয়ে উঠেছিল। আমি আমার শাশুড়ির ঘরের দিকে যাচ্ছিলাম। তখনই জানতে পারলাম আমার ননদও বাড়িতে এসেছে। আমার শাশুড়ি তার মেয়েকে বলছে, দেখেছিস তোর মা কতটা চালাক? আমার এক চালেই সাপও মরল, লাঠিও ভাঙল না। বেচারা পিয়ালি জানেও না যে যে মেয়েটির সাথে তার স্বামীর বিয়ে হয়েছে সে আমারই পছন্দের মেয়ে, এবং নিমাই আগে থেকেই রীতার প্রেমে পড়েছিল। এইসব সেই লোভী মহিলার কারণেই হয়েছে। সেই পিয়ালিকে বোকা বানিয়েছে। এসব শুনে আমার হৃদয় ফেটে যেতে লাগলো। আমার শাশুড়ি আরও বলছিলেন, আমি পিয়ালির সন্তান না হওয়ার এত ট্যাবলেট খাইয়েছি যে এখন সে সত্যি সত্যি বাজা হয়ে গেছে। এই কথাগুলি সব শব্দ ছিল না, পাথর ছিল, যা বৃষ্টির মতো আমার শরীরে এসে লাগছিল। আমি দ্রুত আমার স্বামীর রুমের দিকে গেলাম, যাতে আমি তাকে বলতে পারি যে তোমার মা এবং বোনের কথা এসে শুনে যাও, তারা আমার উপর কত অত্যাচার করেছে। আমি যখনই নিমাইয়ের রুমের দিকে গেলাম, তখন সে রীতাকে বলছিল যে আমি আবেগে এসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, এবং আমি পিয়ালির সাথে পালিয়ে গিয়ে খুব ভুল করেছিলাম। বিয়ের কিছুদিন পরে আমি আমার ভুল বুঝতে পারি, কিন্তু ততক্ষণে আমার অনেক দেরি হয়ে গেছে। পিয়ালির ভাইরা জানতে পেরে গেছিল যে সে আমার সাথে পালিয়ে এসেছে। সেজন্য তারা আমাকে ফোন করে হুমকি দেয় যে আমাদের বোন বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু সে একা নয়। তুমি যদি আমাদের বোনকে যত্ন না করো আর যত্ন নাই বা নাও, তার পরিণাম খারাপ হবে। সেখানে থাকার ফলে আমি জানি ওরা কতটা বিপজ্জনক। তাই পিয়ালিকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেও পারিনি। এখন মা এলাকায় এক মহিলার সাথে মিলে আমার বউকে পাগল বানিয়েছে। তারই হাতে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। আর আমার জান রীতা, তোমাকে প্রথম দেখাতে আমি পাগল হয়ে যাই, আর এখন আমরা সারা জীবন একসাথেই থাকব। হায়, এটা কি শুনছি আমি? এ সেই নিমাই যার জন্য আমি নিজেকে বিলিয়ে দিয়েছিলাম। নিস্তব্ধ পায়ে আমি রুমে ঢুকে গেলাম। নিমাই আমাকে সামনে দেখে সে অবাক হয়ে গেল। ও হয়তো আশাও করেনি যে আমি তার গোপন কথা জানতে পারবো। আমি বললাম নিমাইকে, যদি তুমি ছেড়ে দিতেই চাইতে তাহলে এমনি ছেড়ে দিতে। আমাকে বাজা বানানোর কি খুব দরকার ছিল? কোনো লোকের কাছ থেকে ঈশ্বরের দেওয়া গিফট ছিনিয়ে নেওয়া তাকে মেরে ফেলার সমান। তোমরা সবাই মিলে আমাকে মেরে ফেলেছ। এই বলে আমি ওর রুম থেকে বের হয়ে চলে গেলাম। সে আমার পিছু পিছু এসে রুমের দরজার টোকা দিতে লাগলো, কিন্তু আমি দরজা খুললাম না। তারপর সেই রাতে নিমাইয়ের বাড়ি থেকে
আর ওর জীবন থেকে চিরতরে চলে গেলাম। আমি এখন একটা অনাথ আশ্রমে থাকি। আমি এখনও নিমাইকে ডিভোর্স দেইনি, কারণ এখন আমি কোনো পুরুষকে বিশ্বাসই করতে পারবো না। তাহলে ডিভোর্স দিয়ে কী লাভ? আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলি, তিনিও মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসেন। তিনি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চান, কিন্তু ভাই ও বাবার মুখোমুখি হওয়ার সাহস আমার নেই। একদিন আমি বসে আমার ভাগ্যের জন্য কাঁদছিলাম, তখন বাইরে বসা প্রহরী আমার কাছে এলো, আর তার হাতে একটা খাম ছিল এবং আমাকে দিয়ে বলল, ম্যাডাম, এই খামটা একজন লোক আপনার জন্য দিয়ে গেছেন। খামের দিকে তাকাতেই আমার প্রথম ভাবনা আসে নিমাইয়ের, এবং এই চিন্তার সাথে সাথেই মনের মধ্যে প্রচণ্ড ঘৃণা অনুভব করি। এখন তো আমার নিমাইয়ের নামেও ঘৃণা অনুভব হয়। আমি মনে মনে হাসলাম যে আমি একসময় নিমাইকে মনে প্রাণে ভালোবাসতাম। মনে হচ্ছিল খামটি তুলে বাইরে ফেলে দিই, কিন্তু তারপর আবার ভাবলাম, নিমাই কবে থেকে এত সদয় হলো যে আমাকে যে উপহার পাঠাবে? সে তো নিজের হৃদাতেই ডুবে আছে। সে এবং তার মা আমার সাথে যা করেছে, তারপরে আমি নিমাইয়ের কাছ থেকে কিছুই আশা করতে পারি না। কিছু একটা ভেবে সেই খামটা গার্ডের কাছ থেকে নিয়ে রুমের ভিতরে এসে বসলাম। সেই খামটা খুলতেই আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো, কারণ তাতে সেই রঙের কাচের চুড়ি ছিল, যেটা সুবীর আমাকে দিয়েছিল। এটা দেখে সাথে সাথে সুবীরের মুখ আমার চোখের সামনে ভেসে উঠল। যেভাবে হোক সুবীর এই চুড়িগুলো আমাকে পাঠিয়েছে। আমি সাথে সাথে দরজার দিকে দৌড়ে গিয়ে গার্ডকে জিজ্ঞাসা করলাম, কে তোমাকে এই চুড়িগুলো দিয়েছে? তখন সে বলল, যে লোকটা এই চুড়িগুলো দিয়েছে তিনি অনেকক্ষণ আগেই চলে গেছেন, কিন্তু লোকটি তাকে বলেছিল যে পিয়ালি ম্যাডাম যদি এই চুড়িগুলো ভেঙে ফেলে, তাহলে তুমি এই কাচের চুড়ির টুকরোগুলো যত্নে রেখে দেবে আর আমাকে দিয়ে দিও। এই ভাঙা কাচের চুড়িগুলো আমার সারা জীবনের পুঁজি। আমার চোখ ছলছল করে উঠল আর চোখ থেকে জল ঝরতে লাগলো। লোফার আর উচ্ছৃঙ্খল সুবীরের মুখটা আমার চোখের সামনে ভাসতে লাগলো। সুবীর কি এখনও আমাকে মনে রেখেছে? সুবীর কি এখনও আমাকে ভালোবাসে? কিন্তু আমি এখন কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কাচের চুড়ি হাতে নিয়ে রুমে ফিরে এলাম, এবং পরের দিন মা আমার সাথে দেখা করতে এলে আমি সুবীরের কথা জিজ্ঞাসা করলাম। মা সুবীরের ব্যাপারে যে কথা আমাকে শোনালো, তা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমার মা আমাকে বলল, যেদিন তুই নিমাইয়ের সাথে বাড়ি থেকে পালিয়েছিলি, সুবীর খুব কেঁদেছিল। তার চিৎকারে গ্রামে সবার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেছিল। সে রাধা রাধা বলে সারা রাত চিৎকার করেছিল। মনে পড়ল যে সুবীর আমাকে শুধু রাধা বলেই ডাকত। মা বলেছিল, তুই চলে যাওয়ার পর সে তার বাবার সমস্ত জমি বিক্রি করে গ্রামে একটি স্কুল খুলে। তার মনে হয়েছিল তুই তাকে ছেড়ে গেছিস কারণ সে অশিক্ষিত। স্কুলে শিক্ষক নিয়োগ করে সে, গ্রামের শিশুদের বিনামূল্যে পড়াতে শুরু করে, সাথে শহরে নিজের ব্যবসাও শুরু করে, যা ধীরে ধীরে বড় হয়। এখন ভগবানের আশীর্বাদে সুবীরে অর্থের কোনো অভাব নেই, তবে তার কাছে যত টাকা আছে সে গরিবের দান করে দেয়। সে বলে, আমার কাছে এত টাকা রেখে কী হবে, যখন আমার রাধাই আমার কাছে নেই। সে হাসেও না, কথাও বলে না, সব সময় উদাস হয়ে থাকে। যখন তোর বাবা এবং আমি ওকে দেখি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের নিজের মেয়ের কারণেই ওর পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে। সুবীরের কথা শুনে আমার চোখ থেকে জল টপ টপ করে পড়ছিল। আমি যত তাড়াতাড়ি সম্ভব সুবীরের সাথে দেখা করতে চাই। কেন জানি না, সুবীরের সাথে দেখা করার জন্য আমার মন আকুল হয়ে উঠল। মাকে বললাম, মা, আমি সুবীরের সাথে একবার দেখা করতে চাই। আমার এই কথা শুনে মায়ের চোখ ছলছল করে উঠল। পিয়ালি, তুই চাইলে সুবীরের সাথে নতুন জীবন শুরু করতে পারিস। মা বলল, সে এখনও তোর জন্য অপেক্ষা করে আছে। কিন্তু আমি এখন সুবীরের যোগ্য নেই। আমি তো একজন বন্ধ্যা এবং বিবাহিত মহিলা, কিন্তু আমি সুবীরের সাথে একবার দেখা করে তার কাছে ক্ষমা চাইব যে আমি তার ভালোবাসাকে চিনতে পারিনি, এবং নিমাইকে হীরা মনে করে আমি পাথর দিয়ে আমার কপাল ফাটিয়েছি। আমি আর মা যখন সুবীরের বাড়িতে পৌঁছালাম, তখন সুবীর বাড়িতে ছিল না। চাকর আমাদের বাইরের ঘরে বসতে দিয়েছিলেন। আমি আর মা অনেকক্ষণ বসে রইলাম, কিন্তু সুবীর এখনও আসেনি। তারপর চাকরকে বলে সুবীরের রুমে গেলাম। ঘরটা পরিষ্কার এবং পরিপাটি করে সাজানো। দেখে বোঝা যাচ্ছিল না এটা অশিক্ষিতের ঘর, মনে হচ্ছিল যেন এটা খুব শিক্ষিত লোকের ঘর।
তারপর হঠাৎ আমার চোখ এমন একটা জিনিসের উপর পড়ল যে স্তব্ধ হয়ে পড়লাম। সামনের দেওয়ালে ফ্রেমে ভাঙা কাচের চুড়ির টুকরো দিয়ে বাঁধা রাধা লেখা ছিল। এর মানে সুবীর আমাকে এতটা ভালোবাসে, কিন্তু আমি তার ভালোবাসাকে চিনতে পারিনি। যখন সুবীর আমাকে প্রথম চুড়ি উপহার দিয়েছিল এবং আমি সেগুলি আমার পা দিয়ে মারিয়ে ভেঙে ফেলেছিলাম, তখন সুবীর সেই চুড়িগুলো যত্নে রেখেছিল এবং আজ পর্যন্ত সে সেগুলি যত্ন করেই রেখেছে। আমার চোখ থেকে অশ্রু ঝরছিল। আমি জানি না কখন সুবীর আমার পিছনে এসে দাঁড়িয়েছিল। যখন সে আমাকে রাধা বলে ডাকলো, তখন আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম। সুবীরকে চেনাই যাচ্ছিল না। সে উচ্ছৃঙ্খল লোফার সুবীর কোথায় হারিয়ে গেছে? আমার সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিল, যাকে দেখে কেউ বলতে পারবে না সে যে অশিক্ষিত। আমি হঠাৎ সুবীরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সব সীমা ভেঙে ফেলেছিলাম। আমি ভুলে গেছিলাম যে আমি বিবাহিত এবং সুবীরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুবীর অনেকক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকলো, আর আমি সুবীরকে জড়িয়ে ধরে রইলাম। আমার মুখ থেকে শুধু একটাই কথা বের হচ্ছিল, সুবীর, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কষ্ট দিয়েছি, হয়তো সেজন্যই ভগবান আমাকে এমন শাস্তি দিয়েছেন। অনেকক্ষণ পর সুবীর আমার মাথায় হাত রেখে বলে, রাধা, আমি কখনোই তোমাকে দোষ দিইনি। দোষ তো আমারই। আমি তোমার প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমি চোখের জল মুছতে মুছতে সুবীরের বুক থেকে আলাদা হলাম। কিছুক্ষণ পর সুবীর বলল, রাধা, আমার হৃদয়ের দরজা এখনও তোমার জন্যে খোলা। আমার হৃদয়ে তুমি ছাড়া আর কোনো মেয়ে নেই। তুমি চাইলে দেখে নিতে পারো। কিছুক্ষণের জন্য সুবীরের মুখে সেই দুষ্টুমি ফুটে উঠল, যেটা 5 বছর আগে উচ্ছৃঙ্খল সুবীরের মুখে ছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, সুবীর, এখন আমি তোমার ভালোবাসার যোগ্য নই। আমি নিমাইয়ের স্ত্রী এবং একজন বন্ধ্যা। এতে সুবীর বলল, রাধা, আমার কাছে তুমি সেই রাধা যাকে আমি 5 বছর আগে থেকে মনে প্রাণে ভালোবাসি। আমি এখনো তোমাকেই এই একই রকম ভালোবাসি। তুমি বিবাহিত না অবিবাহিত তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু আমি এতটাই স্বার্থপর হতে পারিনি যে সুবীরের জীবনে আলোর জ্বালানোর পরিবর্তে তার জীবনে অন্ধকার করে দেব। আমি তাকে সন্তানের সুখ দিতে পারবো না। আমাকে আর নিমাই আমাকে যে ক্ষত দিয়েছে তা এখনো তাজা। জানি না কেন আমার হৃদয় এখনো কোনো পুরুষকে বিশ্বাসই করতে চাইছে না। পুরুষ তো পুরুষই, এমন না হয় কাল সুবীরেরও সন্তানের ইচ্ছা জাগতে পারে আর আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি কাঁদতে কাঁদতে বাইরে ছুটে গিয়ে মায়ের হাত ধরে বাড়ি ফিরে আসি। আমার অবস্থা দেখে আমার বাবা ও ভাইরাও আমাকে ক্ষমা করে দেন। পরের দিন আবার সুবীর আমার কাছে এলে উদাস সুরে বলল, রাধা, আমি জানতাম না যে আমার ভালোবাসা এতটা ফাঁপা। ঈশ্বর আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন, তারপরও তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছো। আজ যদি তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করো, তাহলে আমি তোমার জীবন থেকে চিরতরে চলে যাব, আর কখনো তোমার কাছে ফিরবো না। তোমার জন্য এই কাচের চুড়িগুলো নিয়ে এসেছি। যদি তুমি আমার ভালোবাসা মেনে নাও, তাহলে পরে বাইরে এসো, নইলে ভেঙে টুকরো টুকরো করে আমার কাছে নিয়ে এসো। এই বলে সুবীর সেই কাচের চুড়িগুলোকে আমার বিছানায় রেখে দিল। আমি সেই কাচের চুড়িগুলোকে অনেকক্ষণ দেখতে থাকলাম। ভগবান আমাকে সত্যিকারে ভালোবাসা পাওয়ার দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন। আমি সেই সুযোগকে হারাতে চাই না। আমি কাচের চুড়িগুলো তুলে নিয়ে আমার হাতে পড়লাম। যখন আমি বাইরে বেরিয়ে এলাম, তখন সুবীর মায়ের সাথে কথা বলতে ব্যস্ত। আমি পিছনে হাত রেখেছিলাম। আমাকে বের হতে দেখে সুবীরের মুখের রং পাল্টে গেল। সে বোধহয় ভেবেছিল যে আমি কাচের চুড়িগুলো টুকরো টুকরো করে এনেছি। যখন আমি ওর সামনে এসে হাত দেখালাম, তখনও আনন্দে লাফিয়ে উঠল। ও আমার মায়ের কথা বিবেচনা না করে আমার হাতে চুমু খেলো। তখন মা বিশেষ করে কেশে তার উপস্থিতি অনুভব করালেন। ও তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। আমি হাসতে হাসতে আমার রুমে চলে এলাম। হ্যাঁ বলার সাথে সাথেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্যদিকে আমার ভাই ও বাবা নিমাইয়ের কাছ থেকে ডিভোর্স পাওয়ার জন্য কোর্টে আবেদন করেছে। 1 সপ্তাহের মধ্যে আমার আর নিমাইয়ের ডিভোর্স হয়ে গেছিল এবং সুবীরের সাথে আমার বিয়ে হয়ে গেল। আমার বাবা মা আমার বিয়ে খুব ধুমধাম করে দিয়েছিল। মনে হচ্ছিল এই বিয়েই যেন আমার প্রথম বিয়ে। আমি এখন বুঝতে পেরেছি বিয়ের সুখ কী। এর আগে নিমাইয়ের সাথে আমার শুধু কোর্ট ম্যারেজ হয়েছে। আমি বাসর রাতে বিছানায় বসেছিলাম সুবীরের অপেক্ষায়।
এখন আমার হৃদয়ে নিমাইয়ের কোনো চিহ্নই ছিল না। আমার হৃৎপিণ্ডে শুধু সুবীরের নামেই ধুকধুক করছিল। আর যখন সুবীর ঘরে এলো, আমি আরও জড়সড় হয়ে বসলাম। এবং যখন সুবীর আমাকে বুকে জড়িয়ে আমার কানে কানে মুখ নিয়ে নেশা জড়ানো সুরে বলল, রাধা, আমি তোমাকে বলেছিলাম না যে রাধা শুধুমাত্র কৃষ্ণের, বাকি সবাই তো সখী। আমি লজ্জায় সুবীরের বুকে মাথা লুকালাম। সুবীর আমাকে শক্ত করে তার বুকে জড়িয়ে ধরল। সুবীরের সাথে জীবনটা এত সুন্দর হয়ে উঠবে কখনো ভাবিনি। সুবীরের ভালোবাসায় 1 বছর কেটে গেছে। সুবীরকে আমার আর নিমাইয়ের পুরো ঘটনা বলেছিলাম। সুবীর আমার চিকিৎসা করাতে শুরু করে এবং ডাক্তার আমাকে আশা দিয়েছিলেন যে চিকিৎসার পর আমি মা হতে পারবো। একদিন মার্কেটে শপিং করতে গিয়ে নিমাইয়ের সঙ্গে দেখা হয়, কিন্তু নিমাইয়ের মুখে কোনো আনন্দ নেই। আমাকে দেখা মাত্রই সে আমার কাছে এসে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, পিয়ালি, আমি আর আমার মা তোমার সাথে যা করেছি তার শাস্তি ঈশ্বর আমাদের দিয়েছেন। আমার মা প্যারালাইসিস হয়ে ঘরে বিছানায় শুয়ে আছে। আমার মায়ের নাতনির খুব তাড়া ছিল। যখনই বিয়ে 1 বছর পরেও রীতা গর্ভবতী হয়নি, তখন আমি এবং রীতা আমাদের টেস্ট করিয়েছিলাম। তাতে রীতার রিপোর্ট নর্মাল হয়, কিন্তু আমার রিপোর্ট আসে যে আমি কখনোই বাবা হতে পারবো না। এখন রীতা দিনরাত আমাকে বাজা বলে ডাকে। পিয়ালি, তোমার ভালোবাসাকে খুব মিস করি, কিন্তু আমি এখন কিছুই করতে পারবো না। তুমি আমার জীবন থেকে চলে গেছো, কিন্তু আমি একটা কাজ করতে পারি, আর তা এই যে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইতে পারি। তুমি যদি ক্ষমা করে দিতে পারো তাহলে প্লিজ করো। তোমার ক্ষমা পেলে হয়তো আমার জীবন কষ্ট একটু দূর হবে। আমি সুবীরের হাত শক্ত করে ধরেছিলাম। তার দিকে তাকিয়ে নিমাইকে বললাম, নিমাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভগবান তোমাকে তোমার শাস্তি দিয়েছেন। এখন আমি কে তোমাকে শাস্তি দেবার? এই কথা বলে আমি এগিয়ে গেলাম। নিমাই পরাজিত লোকের মতো আমার দিকে তাকিয়ে রইল, আর আমি সুবীরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমার জীবনে শুধু খুশি আর খুশি ছিল। ধন্যবাদ বন্ধুরা।